গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই ১ মাসের অভিজ্ঞতা থেকে এমন ৫টা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মেলবোর্নে বাড়ি ভাড়া নেওয়ার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত। এরপরে বিকেল বেলাতে গেলাম একটুখানি সাউথ মেলবোর্ন বিচ শান্তভাবে সময় কাটাতে। আর সন্ধেবেলায় ডিনারে ভরে উঠল জমজমাট আড্ডা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। চলো আজকের দিনের গল্পটা তাহলে শুরু করি। আজ শনিবার, সকাল এখন 8:30 বাজে। আমরা ইন্সপেকশনে যাব, কয়েকটা বাড়ি দেখতে যাওয়ার আছে। তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, তবে এই দোকানটাতে দেখলাম গরম গরম একদম ওভেন থেকে ব্রেড বার করছে আর তার উপর দিয়ে চকলেট বা নাটেলার স্প্রেড লাগিয়ে দিচ্ছে। আমার অবশ্য এই ধরনের মিষ্টি ব্রেড একদম ভাল লাগে না, খেতেই পারি না, গা গুলিয়ে যায়। আমি এখনো আমাদের সেই কোয়াটার পাউরুটিতেই আটকে আছি। চায়ের দোকানে যেমন ভাবে ডিম পাউরুটি বানিয়ে দেয়, ওটা আমার দারুণ লাগে। একটু বেশি করে কাঁচা লঙ্কা থাকবে। আজ সকাল 9টা থেকে যে বাড়িগুলো ইন্সপেকশন আছে সেগুলো দেখতে দেখতেই তোমাদের সাথে কিছু আলোচনা করি। গত প্রায় 1 মাস ধরে আমরা বাড়ি ভাড়া খুঁজছি। অনেক বাড়িই দেখছি, কিন্তু কোনো না কোনো কারণে ঠিক মন মতো হচ্ছে না। তো ভাবলাম আজ তোমাদের সাথে আলোচনা করি বাড়ি ভাড়া নেওয়ার আগে এমন 5টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেগুলো অবশ্যই চেক করে নেওয়া উচিত। প্রথম হলো লোকেশন আর ট্রান্সপোর্ট। একটা বাড়ি যতই সুন্দর হোক না কেন, তার লোকেশন ভালো না হলে পরে অনেক সমস্যায় পড়তে হয়। তাই আগে দেখো কাছাকাছি ট্রেন স্টেশন, ট্রাম স্টপ বা বাস স্টপ আছে কিনা। তারপর কোলস, উলওয়ার্ডস, ফার্মাসি মানে সুপার মার্কেট, এশিয়ান স্টোর, ইন্ডিয়ান স্টোর এগুলো কাছাকাছি আছে কিনা সেটাও খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি সাবারবান এরিয়ার হয় তাহলে সেখান থেকে সিটি যেতে কত সময় লাগে, এলাকাটা নিরাপদ কিনা সেটাও দেখে নেওয়া দরকার। আমরা এমন অনেক অ্যাপার্টমেন্ট দেখছি যেখানে জায়গা প্রচুর, দেখতে খুব সুন্দর, কিন্তু আশেপাশে উলওয়ার্ডস, কোলস কিচ্ছু নেই। ট্রাম স্টপ এতটাই দূরে, সেখানে হেঁটে পৌঁছাতেই অনেকটা সময় লেগে যায়। তাই লোকেশন সবসময় ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। দ্বিতীয় বিষয় হলো ফার্নিশড না আনফার্নিশড। আমাদের এই অভিজ্ঞতা থেকে দেখলাম লোকেশন খুব ভালো হলে ফার্নিশড 1 বেডরুম অ্যাপার্টমেন্টের ভাড়ায় সপ্তাহে সাধারণত $600 কি তারও বেশি হয়ে যায়। অথচ একই ধরনের আনফার্নিশড অ্যাপার্টমেন্ট $540 থেকে $550 মধ্যেই পাওয়া যায়। তো আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যদি দীর্ঘ সময় থাকার পরিকল্পনা হয় তাহলে আনফার্নিশড অ্যাপার্টমেন্ট নেওয়াই ভালো, কারণ প্রতি মাসে বেশ কিছু টাকা সেভ হয়ে যায়। হ্যাঁ, শুরুতে বেড, চেয়ার, টেবিল, ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলো কিনতে লাগে, কিন্তু সেকেন্ড হ্যান্ড ফার্নিচার কিনলে মোটামুটি 4-5 মাসের মধ্যেই সেই অতিরিক্ত খরচাটা উঠে আসে। তারপর থেকে যেটা সেভ হবে সেটা পুরোপুরি তোমার লাভ। তবে হ্যাঁ, মানতেই হবে আনফার্নিশড হলে একটু ঝক্কি তো আছেই। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো হিটিং, কুলিং আর ভেন্টিলেশন। যেমন দেখো, এখন আমরা 40 তলার ওপরে একটা অ্যাপার্টমেন্টে রয়েছি, কিন্তু এটাতে একটুও সূর্যের আলো ভালোভাবে ঢোকেই না। আর ঘরগুলোও দেখো একদম ছোট ছোট। মেলবোর্নে যারা থাকে তারা সবাই খুব ভালো করে জানে মেলবোর্নের আবহাওয়া কতটা আনপ্রেডিক্টেবল। তাই অ্যাপার্টমেন্টে হিটার, এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে কিনা সেটা দেখে নেওয়া দরকার। পর্যাপ্ত সূর্যের আলো ঢুকছে কিনা সেটাও দেখে নেওয়া অবশ্যই জরুরি। এখন আমরা আরেকটুখানি হেঁটে তারপরে বাড়ি ফিরবো। আচ্ছা, ৩টে পয়েন্ট তো বললাম। চতুর্থ বিষয় হলো রেন্টাল কস্ট প্লাস হিডেন এক্সপেন্সেস। আমরা অনেক সময় রেন্টের অঙ্কটা দেখি, কিন্তু এর বাইরেও বেশ কিছু খরচ থাকে। ধরো মাসে $২৫০০ ভাড়া। সাধারণত তার সমপরিমাণ একটা বন্ড অ্যামাউন্টও কিন্তু ১ম বার দিতেই হয়। শুরুতেই তাই তোমার অ্যাকাউন্টে $৫০০০ প্রস্তুত রাখতেই হবে। এর পাশাপাশি অনেক ইউটিলিটি বিলস আলাদা হতে পারে। ওয়াটার বিল, হট ওয়াটার বিল, ইলেকট্রিসিটি এগুলো অনেক জায়গাতেই আলাদাভাবে দিতে হয়। আরেকটা বিষয় সবসময় আমি খেয়াল করি, গ্যাসের কানেকশন আছে কিনা। কারণ আমাদের ভারতীয় রান্নাবান্নার জন্য গ্যাসটাই বেশি সুবিধাজনক। অনেক নতুন নতুন এখন অ্যাপার্টমেন্টে তো ইলেকট্রিক কুকটপ হয়ে গেছে। তবে আমি যেগুলোতে গ্যাস আছে সেইগুলোতেই দেখছি মেইনলি। বাড়ি ফেরার পথে হাঁটতে হাঁটতে এই চার্চটার সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম প্রার্থনা হচ্ছে সকালবেলা। সকাল সকাল এখানে এসে খুব ভালো লাগলো। ১ মাস ধরে খুব টানাপোড়েন যাচ্ছে আমাদের মধ্যে দিয়ে। তো এক লহমায় যেন মনটা পুরো শান্ত হয়ে গেল। বেশ খানিকক্ষণ এখানে থেকে ভাবলাম আজকে ঠাকুরকেও একটুখানি লাড্ডু দিয়ে পুজো দেব। তাই এখন বাড়ি না ফিরে এখন যাবো একটু ফ্লিন্ডার স্টেশনের ওদিকে। তোমরা তো জানোই এপ্রিল আর মে মাস পুরোটা আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি ছিল। কারণ ওই যে সমস্ত কিছুর দাম বেড়ে যাচ্ছে যুদ্ধের জন্য।
তাই জন্য। তো জুন মাস থেকে আবার শুরু হয়ে যাচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, যদিও ভাড়া হাফ করে দিয়েছে। তো এখানে দেখলাম এখন একটা সাইন সংগ্রহ করা হচ্ছে একটা পিটিশনে, যে পুরোপুরি পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দেওয়ার জন্য। অস্ট্রেলিয়ার যারা নাগরিক তারাই এখন ওটাতে সাইন করছে। এই দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি ফ্লোরাতে। এখান থেকেই লাড্ডু নেব। এখানে বেশ $10 ছোট ছোট কৌটো পাওয়া যায়, বাস্কেট বলতে পারো। 5টা লাড্ডু থাকে, মতিচুরের লাড্ডু। এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, তবে নন বেঙ্গলি মিষ্টিগুলোই আছে, আমাদের বাঙালি মিষ্টি অতটা পাওয়া যায় না, তবে স্বাদ বেশ ভালো। তো লাড্ডু নিতে নিতে তোমাদের সাথে শেষ বিষয়টাও আলোচনা করে নিই। পঞ্চম আর শেষ বিষয় হলো লিজ টার্মস আর অ্যাপার্টমেন্ট কন্ডিশন। বাড়ি পছন্দ হয়ে যাওয়ার পরে লিজ কতদিনের, লিজ ব্রেক করলে কি নিয়ম, অতিরিক্ত কোনো চার্জ আছে কিনা, এসব ভালোভাবে জেনে নেওয়া জরুরি। তার সাথে অ্যাপার্টমেন্টের প্রতিটা ঘর, দেওয়াল, কার্পেট, বাথরুম সব ভালো করে ইন্সপেক্ট করে রাখো। কোনো ড্যামেজ থাকলে আগে তার ফটো আর ভিডিও তুলে রাখো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ড্যামেজগুলোর কথা প্রথমেই অ্যাপার্টমেন্ট কন্ডিশন রিপোর্টে উল্লেখ করে রাখো। তো এই 5টা বিষয় ছাড়াও বিল্ডিং সিকিউরিটি কেমন, নয়েজ লেভেল কতটা, স্টোরেজ স্পেস আছে কিনা, লন্ড্রি সিস্টেম কেমন, এজেন্টের কমিউনিকেশন কতটা ভালো, এই বিষয়গুলো তো মাথায় রাখতেই হবে। তো এই ছিল গত 1 মাস ধরে বাড়ি খুঁজতে গিয়ে আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে শেখা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যদি মেলবোর্ন বা অস্ট্রেলিয়াতে বাড়ি ভাড়া নেওয়ার এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এতে অন্যদের আরো অনেক সুবিধা হবে, আমিও অনেক কিছু জানতে পারবো। এখন বাড়িতে চলে এসেছি, ঝটপট স্নান করে পুজো সেরে লাঞ্চটা করে নিচ্ছি। আজকে লাঞ্চে একদম সিম্পল খাবার, বেগুন ভাজা আছে আমার জন্য, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর আলু ভাজা, আর তার সাথে আছে ডিমের, আলু দিয়ে ডিম ভাজা করে তরকারি, ওটা দারুণ খেতে হয়। দুপুরবেলা খাওয়া-দাওয়া সেরে বিকেলবেলা আমরা এখন বেরিয়ে পড়েছি। আজ একদমই ঘুমাবো না ঠিক করেছি। দুপুরে একটু ঘুমিয়ে নিলেই আমাদের দুজনেরই খুব ঠান্ডা লেগে যায়, আর ঘুম থেকে উঠে ওই যে সন্ধে হয়ে যায়, রাত্তির হয়ে যায়, ওটা দেখতে একদম ভাল লাগে না। ট্রামে করে বেশিক্ষণ সময় লাগলো না, পৌঁছে গেছি আমরা সাউথ মেলবোর্ন বিচে। অনেকদিন হলো সেভাবে কোথাও ঘুরতেই যাওয়া হয় না। এই প্রত্যেকদিন বাড়ি খোঁজা আর ইন্সপেকশন করতে করতেই দিনগুলো কেটে যাচ্ছে। আকাশে মেঘ করে কি অদ্ভুত লাগছে না দেখতে? আর এদিকটাতে আবার সূর্যের আলো পড়ছে। এদিকটা আবার কিন্তু উজ্জ্বল নীল আকাশ। বিচের ধার ধরে খানিকটা হেঁটে চলে এসেছি একটা দিকে। সেখানে দেখলাম এরম বসে থাকার জায়গা রয়েছে। এখানেই চুপচাপ একটু বসে থাকবো। এই বিচটা হলো পেট ফ্রেন্ডলি। তাই এখানে ঘুরতে এলে অনেক কুকুরকে তাদের মালিকদের সাথে ঘুরতে দেখা যায়, দৌড়াতে দেখা যায়, খেলতে দেখা যায়। বেশ ভালো লাগে পরিবেশটা। যদিও আমি ভয় পাই ওদের কাছে যেতে, কিন্তু দূর থেকে দেখতে ভারী ভালো লাগে। বাঁদিক থেকে দেখো, এক ঝাঁক পাখি একসাথে উড়তে উড়তে কোথা থেকে চলে আসছে। জলের ওপরে এসে ওরা দেখো বসছে। একসাথে যেন কিচিরমিচির গল্প করছে। কি ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে। কতটা ক্যামেরা এটাকে জাস্টিফাই করছে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু চোখে দেখতে অদ্ভুত ভালো লাগছিল। খানিকক্ষণ ওরা এখানেই বসে থাকলো একদম আমার চোখের সামনে। তারপর আবার এখান থেকে আবার অন্য জায়গায় নিজেরাই যেন একটা মিটিং করলো, নিজেরাই সিদ্ধান্ত নিল, আবার একসাথে এক জায়গা থেকে অন্য জায়গায় দূরে চলে গেল। অনেকক্ষণ বিচের ওই জায়গাটাতে বসে থাকা হলো। সমুদ্রের হাওয়া, ঢেউয়ের শব্দ, পাখিদের খেলা বেশ আনন্দ করে উপভোগ করলাম। এবার চলো বিচের অন্য দিকটা একটু ঘুরে দেখি। হাঁটতে হাঁটতে আমরা প্রায় পিয়ারের কাছে চলে এসেছি। অস্ট্রেলিয়াতে এই পিয়ারগুলো আমার ভীষণ ভালো লাগে। পিয়ার ধরে হাঁটলেই অন্যরকম একটা অনুভূতি হয়। মনে হয় যেন সমুদ্রের বুক চিরে ধীরে ধীরে আরো ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশে শুধু জল, দূরে শহরের স্কাইলাইন, আর চারদিকে সমুদ্রের হাওয়া। দারুণ একটা অনুভূতি লাগে। আর অস্ট্রেলিয়াতে না পিয়ারের খুব কমন একটা দৃশ্য হলো সবাইকে দেখবে ছিপ ফেলে মাছ ধরছে। শুধু বড়রা নয়, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও কি উৎসাহ নিয়ে মাছ ধরছে সেখানে।
আমিও দেব। আমি হাত পাবো নাকি, তাই আমার হাত অত লম। তুমি দিলে বলে না, আমিও দেবো তো। বাবারই হাত ঠান্ডাই তো হয়ে গেল। ওইখানটা দিয়ে কিছু করবে না, দেখলে তো। তাহলে আমিও করবো। তুমিও তো ভিজে যাবে। ধরো। ফেরার পথে চলে এসেছি ডকল্যান্ডসে। এখানে ইন্ডিয়ান স্টোর থেকে একটু চিড়ে কিনবো। সামনে মঙ্গলবার আছে, চিড়েটা দরকার। এবারে প্রতিটা মঙ্গলবারই আমি করছি, কারণ আমার বেশ ভালোই লাগে। আজকে বাড়ি ফিরে এখন আবার বেরিয়ে পড়বো। রাত 8টায় আছে ছোট একটা সেলিব্রেশন, আরমানের বার্থডে উপলক্ষে খাওয়া দাওয়া। তাই জন্যই চলে এসেছি আমরা সবাই মিলে দেশি ধাবাতে। मैंने पता पीछे से ऐसे करने वाला मेरे को भी क्लियर से आता है। नहीं खाली ऐसे निकाल दे, बस ऐसे ही निकाल दे। संभालेंगे। ये बहुत अच्छे से रैप तो करती है वो देविका। अगर वो ना भी बोलती ना, पता क्या होना था, ऐसा ऐसा और ऐसा। ऐसे ही फाड़ेगा जो चलेगा, आप फाड़ दे। नाइस। बढ़िया बढ़िया। এই দেশি ধাবা রেস্টুরেন্টের খাবারগুলোও যেমন ভালো লাগে, আর চারপাশে অ্যাম্বিয়েন্সটাও আমার ভীষণ ভালো লাগে। স্টার্টার এসে গেছে, তন্দুরি চিকেন টিক্কা, একদম সফট আর জুসি। Story was even shorter than the money heist episode. আর মেন কোর্সে নিয়েছি রাজস্থানি মাটন ভুনা, সাথে বাটার নান। এই রাজস্থানি মাটন ভুনা এখানকার টেস্ট করে তোমরা দেখতে পারো যারা মেলবোর্নে থাকো। ভীষণ ভালো টেস্ট খাবারটার। पनीर मसाला नहीं नहीं पनीर टिक्का पनीर बटर मसाला, पनीर टिक्का बटर वो वाला दाल मखनी, वो वाला ये अच्छा व्हाट वाज इट, गोट कोरमा। প্রচুর হাসি ঠাট্টা মজা হলো, ওরা থাকলে তো হয়, তোমরা জানো। এবার আমরা বাড়ি ফিরবো। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখো ফ্লেন্ডার্সের সেশনটা কি সুন্দর লাগছে না দেখতে। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।